এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা এসএসসি মামলা, সুপ্রিম কোর্টে যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল হাইকোর্ট থেকে, সেই মামলা এখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে সেটি শুনানি চলছে। 7ই জানুয়ারি আবার শুনানি আছে। কিন্তু এই মামলার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা শুনে নেব কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আহসান আলমগীর স্যারের নিকট থেকে। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, যে টপিকগুলোর উপরে আমরা এখানে স্যারকে আমরা ফোন কলে পেয়েছিলাম, আমরা বিস্তারিত আপনারা জানতে পারবেন যে হাইকোর্টে কি হয়েছে আর টোটাল এই এসএসসি মামলার ব্যাকগ্রাউন্ডটি কী। আর বর্তমান চিফ জাস্টিস আর প্রাক্তন চিফ জাস্টিসের মধ্যে যে আন্দোলনের গতি প্রকৃতি, সেটা নিয়ে আলোচনা হবে। ও 65B ইস্যু টোটালি নাকচ করে দিলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি পৃথকীকরণের যে ব্যাপারটি বলেছেন, যোগ্য অযোগ্য, সেই ব্যাপারটি কতটুকু এগিয়ে যাচ্ছে। অযোগ্যদের বাতিল হবে, আর বঞ্চিতরা চাকরি পাবে, প্যানেল বাতিল নয়। এই প্রসঙ্গে নিয়ে আলোচনা এবং 7ই জানুয়ারি কী হতে চলেছে এবং কতজনের চাকরি বাতিল হবে, যদি বাতিল হয় চাকরি, কতজনের চাকরি বাতিল হতে পারে, কতজনের অযোগ্যের চাকরি বাতিল হবে। এই একটা প্রশ্নগুলোর উত্তর কিন্তু স্যার দেবেন। আমরা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নেব কি হতে চলেছে। আর 7ই জানুয়ারি কিন্তু আমরা চেষ্টা করব লাইভ আপডেট নিয়ে আসার সরাসরি। তো চলুন আমরা দেখে নিই, শুনে নিই স্যারের মুখ থেকেই যে এসএসসি মামলার এখন কোন জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে। হ্যাঁ, বলুন। বলছি স্যার, এই যে সুপ্রিম কোর্টের যে এসএসসি মামলা চলছে, এই সম্পর্কিত কিছু আমার প্রশ্ন ছিল। আচ্ছা, বলুন। প্রথমত, এই যে হাইকোর্ট থেকে মামলাটি সুপ্রিম কোর্টে গেল, বা এর যে কিছু ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা যদি একটু ছোট করে বলেন। আমরা সবাই যেহেতু জানি, তাও আপনার নিকট থেকে একটু শুনতে চাইছি। এটা তো 2016 রিক্রুটমেন্ট প্রসেস। 2016 রিক্রুটমেন্ট প্রসেসে প্রথম যখন রিট পিটিশন ফাইল হলো, সেটা কিন্তু চাকরিগুলো সব দিয়ে দেওয়ার পরে, মানে সার্ভিস জয়েন করে যাওয়ার পরেই প্রথম ইলিগ্যালিটি চোখে পড়ে এবং কিছু পিটিশনার মামলা ফাইল করে হাইকোর্টে। মেনলি ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা মামলা ফাইল করেছিল। কারণ হচ্ছে তারা আরটিআই করে, আরটিআই রিপ্লাই পাওয়ার মাধ্যমে বেশ কিছু তারতম্য এবং স্কোরের মিসম্যাচ তারা পেয়েছিল এবং সেগুলোকে চ্যালেঞ্জ করে ইনিশিয়াল স্টেজে হাইকোর্টে রিট পিটিশন হয়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 19 সাল নাগাদ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 18, কিন্তু সেগুলো 18 সালের মামলাগুলো বেশিরভাগই ওই আরটিআই রিপ্লাই না পাওয়া সংক্রান্ত মামলা। তো বেশি যে মামলাগুলো এখন হাইলাইটেড এবং যে মামলাগুলোর ভিত্তিতে এখন সুপ্রিম কোর্টেও মামলা চলছে, সেগুলো কিন্তু মেনলি 19 সালের মামলা, 19 থেকে শুরু। তো 19 সাল থেকে শুরু হলো, এই মামলাগুলো গতি পায় হচ্ছে আরো পরবর্তী ধাপে এসে 21, 22 এরকম সময়গুলোতে। তো এখানটাতে মেনলি যে জিনিসগুলো, মানে দুর্নীতির একটা ডগা খালি দেখানো বা একটা ডগা বা দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে, এইরকম একটা অভিযোগ নিয়েই কিন্তু মামলাগুলো প্রথম দিকে ফাইল হয়েছিল। সেখানে ক্যান্ডিডেটরা তারা আরটিআই করে যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছে সেইগুলো কোর্টের সামনে তুলে ধরে। এবার কোর্টের চেপে ধরাতেই কিন্তু সেই দুর্নীতি আস্তে আস্তে উন্মোচিত হয়। মানে ক্যান্ডিডেটরা তো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেই, কিন্তু কোর্ট তারপরে আরো যখন চেপে ধরে এসএসসি কে, এবং পরবর্তীকালে যখন কোর্টের দ্বিধাদ্বন্দ্বগুলো খুব প্রকট হয়ে ওঠে, তখন কোর্ট সিবিআই তদন্তেরও নির্দেশ দেয় এবং তখনই কিন্তু আস্তে আস্তে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়া যাকে বলে সেরকম হয়। প্রথম দিকে মানে এর সাধুবাদ অবশ্যই সেই সমস্ত মামলাকারীদের প্রাপ্য, যারা তথ্য প্রমাণ জোগাড় করে এই জিনিসটাকে কোর্টের কাছে নিয়ে এসছে। তার পরবর্তীতে কিন্তু যথাসময়ে কোর্টও সেটা ঠিক সময়ে কগনিজেন্স নিয়ে সেটাকে ধাপে ধাপে চেপে ধরে এবং তারপর সিবিআই তদন্তের মাধ্যমে আস্তে আস্তে দুর্নীতিগুলো উন্মোচিত হয়। মেনলি এটাই হয়েছিল। তো তার পরবর্তীকালে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিছু অর্ডার দিয়েছিল, যেমন চাকরি বাতিলের জন্য অর্ডার দিয়েছিল। তারপরে যারা খালি খাতা জমা দিয়েছে তাদের ওএমআর শিট গুলো ওয়েবসাইটে পাবলিশ করতে বলেছিল। আমরা দেখেছিলাম। যাদের ক্ষেত্রে র্যাঙ্ক চ্যাম্প হয়েছে তাদের ওয়েবসাইট পাবলিকেশন করতে বলেছিল। যাদের প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর চাকরি দেওয়া হয়েছে তাদের লিস্ট পাবলিশ করতে বলেছিল, এরকম। এবং মজার কথা হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এসএসসি এই নির্দেশগুলো পালনও করেছিল এবং ওয়েবসাইট আপলোডও করেছিল। কারণ তখন এসএসসির তরফ থেকে সংশোধনের একটা প্রক্রিয়া চলছিল, যে আমরা ভুল করেছি বা আমরা দুর্নীতি করেছি, আমরা এটা ঠিক করতে চাইছি। তো তারপরে যখন চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট, সেগুলো চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় অনেকে।
সুপ্রিম কোর্ট এই সমস্ত মানে ঘন ঘন সুপ্রিম কোর্টে যেহেতু চাকরি বাতিলের নির্দেশ যাদের এগেনস্টে যাচ্ছিল, তারা যেহেতু ঘন ঘন সুপ্রিম কোর্টকে অ্যাপ্রোচ করছিল, বেশ এরকম কিছু এসএলপি জমা হয়ে যায় যখন, সুপ্রিম কোর্ট এগুলোকে কম্বাইন্ডলি একটা হিয়ারিং করে জাস্টিস অনিরুদ্ধ বৈশের বেঞ্চ নেতৃত্বাধীন বেঞ্চ বললো যে হাইকোর্ট একটা স্পেশাল বেঞ্চ গঠন করুক। সেই স্পেশাল বেঞ্চে এসএসসি 2016 রিক্রুটমেন্টের যাবতীয় মামলা যা আছে সেই মামলাগুলো সেই স্পেশাল বেঞ্চ শুনবে এবং সেই স্পেশাল বেঞ্চ তারপরে জানাবে আলটিমেটলি কি করা উচিত। তারই সূত্র স্বরূপ হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদির স্পেশাল বেঞ্চ গঠন করে এবং সেই বেঞ্চে আলটিমেটলি শুনানি হয়। তারপর কি হয় কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। মোটামুটি এইটাই হচ্ছে এর প্রেক্ষাপট প্রথম থেকে। এবার এর অনেক খুঁটিনাটি আছে, কিন্তু ওপর বললে এইটাই দাঁড়াচ্ছে। আচ্ছা, তারপরে তো মামলা সুপ্রিম কোর্টে গেছে, তারপরে আমরা দেখেছি যে প্রাক্তন প্রধান বিচারপতি বেঞ্চে শুনানি হয়েছে, বর্তমান নতুন বেঞ্চে আবার শুনানি আমরা দুদিন দেখেছি, দীর্ঘক্ষণ শুনানি হলো একটা, আবার 7ই জানুয়ারি ডেট আছে। তো এই যে দুটো বেঞ্চ চেঞ্জ হলো, প্রাক্তন প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি, এর মামলার গতিটা কি হচ্ছে, মানে কি হতে পারে? দেখুন, প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চ যেটা ছিল, 3 জাজেস বেঞ্চ যেটা, সেই বেঞ্চ কিন্তু এটাতে স্টে দিয়েছে। এটা মাথায় রাখতে হবে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশগুলো পার্ট বাই পার্ট যদি বিশ্লেষণ করেন, এক তো চাকরি বাতিল, পুরো প্যানেলটা ক্যান্সেল, সেটা তো ঠিকই আছে, মানে সেটা তো সবাই জানে। তার পাশাপাশি এসএসসি পরবর্তী প্রক্রিয়াগুলো কি করে করবে সেটাও কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল। তার পাশাপাশি যারা দুর্নীতিগ্রস্ত এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে তারা স্যালারি স্বরূপ যে টাকাটা এতদিন রোজগার করেছে সেটা কি করে উদ্ধার করা হবে সেটাও হাইকোর্ট বলে দিয়েছিল। এই সমস্ত কিছু তো বলে দিয়েছিল। এবার এই যে এর একটা প্রভাব তো ভয়ঙ্কর প্রভাব, মানে একটা সুদূর প্রসারী প্রভাব তো এই জাজমেন্টের। এই জাজমেন্ট যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই এর প্রভাব হচ্ছে সুদূর প্রসারী। এবার তাই জন্য সুপ্রিম কোর্টে যখন এসএলপি গুলো গেল, একাধিক এসএলপি যখন গেল, তখন প্রধান বিচারপতির বেঞ্চ প্রথমে জাজমেন্টের উপর স্টে দিল। এটাই স্বাভাবিক, কারণ যে কোনো এরকম বড় মামলার ক্ষেত্রে একদিনেই তো সবটুকু শুনে নেওয়া সম্ভব নয়। তাই জন্য যে কোনো কোর্ট, আপার কোর্ট মানে আপিল কোর্ট, যে কোনো ক্ষেত্রেই একটা যদি মনে করে যে হ্যাঁ এখানে মামলা থেকে এমন কিছু আছে যেটা আমার শোনা উচিত, তাহলে সে জাজমেন্টের উপর একটা ইনিশিয়াল স্টে দেয়। এটাকে ইন্টারিম স্টে বলে। তো এই ইন্টারিম স্টেটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন এইভাবে টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা বা এই এত চাকরি বাতিল, কিছু দুর্নীতিগ্রস্তের জন্য সবারই চাকরি বাতিল, এই ব্যাপারটা একটা সুদূর প্রসারী প্রভাব পড়ে যাবে। মানে উনি অনেকটা মানবিক দিক দিয়ে বলতে পারেন যে ব্যাপারটা দেখছিলেন যে এর প্রভাব কি হতে পারে। প্লাস এই রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করে চাকরি পেয়েছে তারা 5 বছর 5.5 বছর ধরে চাকরি করছে, এই জিনিসটা ওনার মাথায় এসেছিল এবং উনি তার ফলস্বরূপ উনি স্টে দিয়েছিলেন এবং শুনছিলেন। এবং খেয়াল রাখতে হবে আপনাদেরকে যে যখন শুনছিলেন তখন একটার পর একটা এসএলপি হয়েই যাচ্ছিল, কেউ এসএলপি, কেউ পারমিশন টু ফাইল এসএলপি, এবং উনি সব কটার আবেদনই মঞ্জুর করছিলেন। আলটিমেটলি যখন ওই বেঞ্চে তারপর চিফ জাস্টিস একটা মানে বলতে পারেন একটা কাট অফ ডেট করে দিল যে আমি এই পর্যন্ত যা যা ফাইল হয়েছে, এই ফাইলগুলোতে আপনাদের যা যা মেটেরিয়াল আছে, উনি 4টে নোডাল কাউন্সিল ঠিক করে দিলেন, মানে যারা আইনজীবী এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত তাদের মুখে দায়িত্ব দিয়ে দিলেন যে এদেরকে আপনারা আপনাদের যাবতীয় যে আর্গুমেন্টের ডকুমেন্টস আছে, যেগুলোর উপর আপনারা আর্গুমেন্ট করতে চাইছেন, সেই ডকুমেন্টস গুলোকে দেবেন। এরা একটা কম্বাইন্ডলি কম্পাইলেশন বানাবে, মানে একটা সেই হয় না সবকিছু মানে সম্বলিত ভাবে একটা পেপার বুক টাইপের বানাবে, সেইটা সবার মধ্যে সার্কুলেট করা হবে, সব আর্গুইং কাউন্সিল এবং যারা এই মামলার সঙ্গে যে সমস্ত অ্যাডভোকেটরা আছে তাদের মধ্যে এটা সার্কুলেট করা হবে এবং তার মধ্যে থেকে আমি শুনবো। এইটাও কিন্তু উনি করে দিয়েছেন, প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেবের বেঞ্চই করেছে। তার প্রেক্ষিতে এরকম করে হলো, প্রায় 5,500 পাতার ওই পেপার বুক হলো এবং সেটা তো কাগজে ধরা সম্ভব নয়, মানে অনেকটাই হয়ে আছে, অনেক কটা ভলিউম হলো তার। হ্যাঁ, ভলিউম 1, 2, 3, 4, 6 পর্যন্ত ভলিউম হয়েছে সম্ভবত, 6 বা 7 যাই হোক। এবার সেইগুলোতে তখন ওরা ওই ড্রাইভটা শেয়ার করলো সবার সঙ্গে, ঠিক আছে। তো আমরা আমাদের ড্রাইভের কপি পেলাম এবং আমরা যেভাবে আর্গু করতে চাইছি সেভাবে সব জিনিসগুলো তাদেরকে সঙ্গে শেয়ার করা হলো। তারপরে সিবিআই কেও বলেছিল যে তুমি সিবিআই কে এবং এসএসসি কেও যে তোমাদের যদি কিছু জানার থাকে, কতটা ইলিগাল অ্যাপয়েন্টি আছে না আছে, সেগুলো তুমি ডিটেলস সহকারে জানাও। তো সিবিআই এর তরফ থেকে তো সেভাবে সিবিআই যেটা দিয়েছিল প্রথমে হাইকোর্টের হিসাব, তার বাইরে থেকে কিছু এখানটা নতুন করে অ্যাড সেভাবে করেনি। কিন্তু এসএসসি ওই টাইম পেরিয়ে যাওয়ার পরে একটা লিস্ট দিয়েছিল যেখানে মূলত গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেট গুলোকে ওরা হাইলাইট করেছে যে এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং সংখ্যাটা কমিয়ে অনেক কম করেছে, 900 950-র মধ্যে রেখেছে, 911টা বোধ হয় প্রিসাইজলি।
এবার যেটা কিনা হাইকোর্টের যে সংখ্যা এসএসসি দিয়েছিল তার থেকে অনেক অনেক কম। তো প্রথম দিকে আমাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এই নিয়ে তাহলে আর্গুমেন্টটা হবে, কিন্তু তা করতে করতে বেঞ্চের পরিবর্তন হয়ে গেল। মানে জাস্ট রিটায়ার করে গেলেন এবং জাস্টিস সঞ্জীব খান্না নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটা চলে এলো। তো সেইটা চলে আসার পরে কিন্তু এখন অনেকটাই মানে যেহেতু বেঞ্চের পরিবর্তন হলো, পুরো শোনার ধরনেরও পরিবর্তন হয়ে গেল। কি করে মামলা শুনবে সেই জিনিসটাও পাল্টে গেল। মামলাটা আর অনেকটা নরম এগিয়ে নরম গেছে, ব্যাপার এমন নয়। কি? মামলাটা অনেকটা হ্যাঁ, এগিয়ে আর গেছে। অনেক এগিয়ে গেছে এবং কোনো মানে বাবা বাচ্চা টাইপের শুনানি নয় ওখানে। প্রয়োজনে খুব কঠোরভাবেই শুনছেন বলতে পারেন, যে টাইম বেঁধে দিচ্ছেন। বড় বড় আর্গুইং কাউন্সিল যারা আছে তাদেরকে রিপিটেশন করতে মানা করছেন, যে একই কথা বারবার বলা চলবে না, যা বলতে হবে তাড়াতাড়ি বলুন। কাউকে 5 মিনিট 10 মিনিটও টাইম দিয়েছেন, এটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনি আর প্রথম যেটা মানে যারা চাকরি করছেন এবং সে দুর্নীতিগ্রস্ত হোক এবং দুর্নীতি থেকে মুক্ত হোক, তাদের সবারই ভরসার জায়গা ছিল সেকশন 65B অফ এভিডেন্স অ্যাক্টের ওই পয়েন্টের উপরে। তারা ভেবেছিল যে এইটাকে যদি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই মান্যতা দেবে, যে সেকশন 65B এর সার্টিফিকেট পবন বনসাল যেটা দিয়েছে সেইটা জাস্টিফাইড নয়, সেটা সে এভাবে দিতে পারে না। সেখানে সে তার পবন বনসালের কথার কি গুরুত্ব আছে, এই সমস্তর মধ্যে একটা ধোঁয়া সৃষ্টি করে এই ব্যাপারটাকে হয়তো বাঁচিয়ে রাখা যাবে, এইটা মূলত ভেবেছিল। কিন্তু এইটা কিন্তু প্রথম বলে ছক্কা হাঁকার মতো চিফ জাস্টিস হাঁকিয়েছেন। এই চিফ জাস্টিস 65B নিয়ে কিছুই শুনতে রাজি হননি অ্যাকচুয়ালি। তার বক্তব্য হচ্ছে 65B-তে একটা কম্পিউটার ডকুমেন্টস প্রিন্ট আউট করে দিলে এই ডকুমেন্টসটা এই কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে দেওয়া, এইটুকুই শুধু সার্টিফাই করা সম্ভব। ওই কম্পিউটারের মধ্যে ডকুমেন্টসটা ম্যানুফ্যাকচার্ড ওয়েতে ছিল না অরিজিনাল ওয়েতে ছিল, সেটা 65B-তে আসবেই না। সুতরাং 65 ওই ডকুমেন্টসটা ওখান থেকে উদ্ধার হয়েছে বলেই সেটা অথেন্টিকেটেড হতে হবে, আমি তার উপরে ফার্দার প্রসিড করব, এইটা উনি করতে রাজি হননি। এবার তাতে করে মামলাকারীদের যারা যারা চাকরি করছে তাদের তরফ থেকে বলা হলো এইটাই তো হাইকোর্ট রিলাই করেছে, এই ডকুমেন্টসটাকে রিলাই করেই আরটিআই রিপ্লাই দিয়েছে এসএসসি, এই ডকুমেন্টসটাকে রিলাই করেই হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে খাতাগুলো রেখেছিল এবং বলেছিল যারা মামলাকারীর আইনজীবীদেরকে বলা হয়েছিল যে আপনারা রেজিস্ট্রার জেনারেলের কাছে একটা অ্যাপ্লিকেশন করে খাতাগুলো দেখতে পারেন, তাহলে কেন এটা করা হবে না। কিন্তু তাতে করেও কিন্তু প্রধান বিচারপতি সেই আর্গুমেন্টটাকে অত আমল দিতে রাজি হননি। তো উনি 65B নিয়ে খুব ডেপথ হিয়ারিং করতে দেননি। বাকি ব্যাপারগুলো উনি যেগুলো ওনার শোনার জরুরি মনে হয়েছে সেগুলোই শুধু শুনেছেন। কিন্তু স্যার আমরা দেখতে পাচ্ছি যে উনি একটা কথা কিন্তু বলেছিলেন যে পৃথকীকরণ, মানে যোগ্য অযোগ্য বাছাই করাটা খুব জরুরি। তো এখন আমরা তো চাই না, বা কেউই চাই না যে প্যানেলটাই পুরো প্যানেল বাতিল হোক, আমরা কেউই চাই না। কিন্তু এখানে যদি অযোগ্যরা বাতিল হয় বা বাতিল হবে কি না হবে সেটা কোর্ট বলবে, তাহলে কি বঞ্চিতরা কি চাকরি পাবে? দেখুন, উনি সেগ্রিগেশন তো আমরাও চাইছি, মানে এই যে যোগ্য এবং অযোগ্যের মধ্যে যে বাটোয়ারাটা হবে সেটা আমরা প্রথম দিন থেকেই চাইছি, সেটা অনেকেই চাইছেন এবং এইটাই চাওয়াটা স্বাভাবিক। এটা চাওয়া স্বাভাবিক, এটা চাওয়া ন্যায়সঙ্গত এবং এটা চাওয়া মানবিক পথে। কিন্তু সবাই চাইছে কিনা সেটা আমি বলতে পারবো না, যে সবাই এটাই চাইছে তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। এবার চিফ জাস্টিস দুটো জিনিস এসএসসির কাছে প্রশ্ন করলো এবং জেনে নিল যে ইম্পিউন জাজমেন্ট যেটা জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের যেটা জাজমেন্ট, সেখানে ওখানে উল্লেখ করা হয়েছে যে এসএসসি তার সার্ভারে কোনো মিরর ইমেজ রাখেনি, মানে ওএমআর গুলো ডিস্ট্রয় করা হয়েছে মিরর ইমেজ রাখা ছাড়া। এবার এসএসসি কে যখন প্রধান বিচারপতি প্রশ্ন করছে তুমি কেন রাখেনি, এসএসসি বলছে আমার রুলে নেই, রাখা জরুরি নয়, তাই জন্য আমি রাখিনি। তখন প্রধান বিচারপতি বলছে তাহলে স্বচ্ছতার জন্য কি এটা রাখা উচিত ছিল না? এসএসসি তখন মানে চুপ, কোনো উত্তর নেই এসএসসির কাছে। আবার ওই জাজমেন্টের একটা পার্টে দেখা যাচ্ছে যে মিরর ইমেজের সঙ্গে নাইসা, মানে ওই যে যেখান থেকে হার্ড ড্রাইভটা রিকভার করা হয়েছে তার কাছে যে ওএমআর গুলো পাওয়া যাচ্ছে, নাইসার কাছ থেকে হার্ড ড্রাইভে যে ওএমআর গুলো পাওয়া যাচ্ছে, সেই ওএমআর এর সঙ্গে এসএসসির সার্ভারের ওএমআর ম্যাচ করছে না। এবার এইটা যখন ওই জাজমেন্টই পাওয়া যাচ্ছে তখন চিফ জাস্টিস বলছে তুমি যে বলছো যে আমি কোনো মিরর ইমেজ রাখিনি, তাহলে এই তোমার সার্ভারে যে ওএমআরটা পাওয়া যাচ্ছে এটা কোথাকার ওএমআর? তার উত্তর এসএসসির কাছে নেই। মানে এসএসসি
মিরর ইমেজ, ওএমআর এর মিরর ইমেজ রেখেছে কি রাখেনি, এই শুধু সামান্য প্রশ্নটার দুবার করেছে, তো দুবার দুরকম উত্তর এসছে, এবং যখন দেখেছে যে দুটো উত্তর হচ্ছে একে অপরের বিরোধী, পরস্পর বিরোধী, এসএসসি কিন্তু চুপ করে গেছে। তো মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি এ থেকে, যে ধোঁয়া রাখলে তো হবে না, সেগ্রিগেশন চাইলে তার যে মনোভাব সেটা কোর্টের কাছে খুব পজিটিভ ওয়েতে দেখাতে হবে, খালি মুখে বললে হবে না। কারণ এসএসসি লাস্ট যেটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে সিবিআই এর রিপোর্টটার বিরোধিতা করেছে, এবং দুর্নীতিকারী চাকরি প্রার্থীর সংখ্যা, চাকরিজীবীর সংখ্যা মাত্র 911 জন বলেছে। হ্যাঁ। কিন্তু আমরা সবাই জানি যে এই সংখ্যাটা 911 নয়, এটা অনেক বেশি, এবং এটা অনেক যদি বেশি। হাইকোর্টের লিস্ট ধরি তাহলে এটা প্রায় 6.5 হাজার মতো, যদি 5.5 ধরি। কিন্তু সেটা কোনোভাবেই 911 নয়। তাহলে ওরা সেগ্রিগেশন চাইছে, তারা হাইকোর্টে একটা লিস্ট জমা দিল, হাইকোর্টে যখন টাইম টু টাইম বললো তাদের ফাঁকা খাতা জমা পড়ে গেল, দেখিয়ে দিল ওয়েবসাইটে আপলোড করে, ওখানে গিয়ে আর এক রকম কথা বলছে। তাহলে দুরকম কথা বললে সেগ্রিগেশনটা সম্ভব কিভাবে? একদম। প্লাস সরকারের তরফ থেকে কিন্তু সেগ্রিগেশন নিয়ে কোনো, হ্যাঁ সেগ্রিগেশন সম্ভব, এটা এই কথা কিন্তু আমরা শুনলাম না, যে হ্যাঁ আমরা খুব জোরের সঙ্গে বলছি সেগ্রিগেশন সম্ভব, দুর্নীতিগ্রস্তদের আমরা বাদ দেবো, দুর্নীতি মুক্তদের আমরা রাখবো, এটা বললো কোথায়? তাহলে সেগ্রিগেশন আমরা চাইছি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু সেগ্রিগেশন যদি ওরা ধোঁয়া রাখে, সেগ্রিগেশনটা নিয়ে যদি জবরদস্ত ভাবে না বলে, তাহলে কোর্ট কি ধরে নেবে? কোর্ট ধরে নেবে যে এমন একটা দুর্নীতি যেখানে দুর্নীতিকারী এবং দুর্নীতি মুক্ত এদের দুজনকে তফাৎ করা সম্ভব নয়। একদম। তাহলে সেক্ষেত্রে দুর্নীতিকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য সবটাই বাতিল হওয়া উচিত, এরকমটাই কোর্ট ভেবে নেবে, যেমনটা মনে হচ্ছে আমার ভাবছে। এবার এরকমটা যদি হয়, এবার আপনার দ্বিতীয় পার্ট যেটা প্রশ্নের, যে তাহলে কার কি লাভ হতে পারে? কারোর কোনো লাভ হবে না। তাহলে পুরো প্যানেল যদি বাদ হয়ে যায় তাহলে কার কি লাভ হবে? যারা মামলাকারী, যারা এখান থেকে এই দুর্নীতি উন্মোচন করার জন্য লড়াই করলো প্রথম দিন থেকে, ওয়েটিং লিস্টে আছে, ওপর থেকে দুর্নীতিগ্রস্তরা বাদ গেলে নিশ্চিতভাবে চাকরি পাবে, তাদেরও কোনো লাভ হবে না। লাভ হলো না। না, কারোর কোনো লাভ হবে না। এবার সেটা নিশ্চয়ই তারা বুঝতে পারছে যে যদি সব বাতিল হয়ে যায় কোনো লাভ হবে না। সেগ্রিগেশনটাই হচ্ছে ওয়ে। আমরাও সেগ্রিগেশন চাইছি। 5-5.5 বছর ধরে কেউ চাকরি করার পরে তার তুম করে চাকরি বাতিল হয়ে যাবে কোনো অপরাধ না করা সত্ত্বেও, সেরকম যদি একজনও থাকে, পারে না। হ্যাঁ একজনও যদি এরকম থাকে, তার স্বার্থটাও প্রোটেক্ট করাও তো আইনেরই কাজ। সেই আইন যখন সেই কাজটা করবে, তাহলে আমাদের সবাইকে আইনকে সহযোগিতা করতে হবে। যদি রাস্তাটাই আমরা না দেখাই কোর্টকে যে এইভাবে করা সম্ভব, তাহলে আইন সেটা করবে কি করে? এসএসসি রাস্তা দেখালো কোথায়? এসএসসি খালি মুখে বললো সেগ্রিগেশন সম্ভব, কিন্তু কাজে সহযোগিতা করছে না। এই হচ্ছে মানে সমস্যা। তাহলে এটাই মূল বিষয়। তাহলে আমরা 7ই জানুয়ারি কি হয় তার জন্য ওয়েট করব। আমরা দেখুন 7ই জানুয়ারিতে এমনিতে যাদের মেন বলার, যারা চাকরি করছে, চাকরিজীবী, তাদের সবারই বলা কম বেশি হয়ে গেছে। 7ই জানুয়ারিতে শুধু রিট পিটিশনার রেসপন্ডেন্টদের বলা বাকি আছে, আর আমাদের বলা বাকি আছে। আমরা হচ্ছে নট কল ফর ভেরিফিকেশনে, মানে আমরা দুর্নীতির কারণে পাইনি, আমরা সেই তাদের হয়ে আমরা ওখানে মেনলি লড়ছি। আমাদের বলা আর রিট পিটিশনার রেসপন্ডেন্টদের বলা বাকি আছে। এবার 7 তারিখে শুনানির পরে চিত্র পরিষ্কার হয়ে যাবে। তবে চিফ জাস্টিস যেরকম ঝোড়ো ব্যাটিং করছিলেন, তাতে আমরা ভয় পাচ্ছি যে যদি সবটা বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের মক্কেলদের তো লাভ কিছু হচ্ছে না বটেই, সে ডিনোভো প্রসেস ছাড়া। যে ডিনোভো প্রসেস হয় তাহলে তারা লাভবান হতে পারে, কিন্তু আদারওয়াইজ প্রথম থেকে কম্পিটিশন, মানে সবার সাথে কম্পিটিশন, অনেকে ওভারেজ হয়ে গেছে, সেক্ষেত্রে এজি রিল্যাক্সেশন হবে কিনা, এজি রিল্যাক্সেশন না পেলে কি করে তারা আবার নতুন করে বসবে, এরকম অনেক জটিলতা সৃষ্টি হবে সবটা বাতিল হলে। আমরা সবটা বাতিল চাইবো কেন? আমরা কোনো মতেই চাই না সব বাতিল। যারা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছে তারা কি অন্যায় কি অপরাধটা করেছে, এটা তো কোনো মতেই কারো জয় হতে পারে না এতে। সুতরাং আমরা চাইবো যে, এবং রিট পিটিশনার রেসপন্ডেন্ট যারা ওখানটা, যারা রিট পিটিশনার রেসপন্ডেন্ট, তারাও নিশ্চয়ই চাইবে যে তাদের মক্কেলদের চাকরি হোক। সেক্ষেত্রেও সেগ্রিগেশন ছাড়া উপায় কি আছে? এছাড়া কোনো সেগ্রিগেশন ছাড়া কোনো উপায় নেই। সেগ্রিগেশনের জন্য সরকারকে চাপ সৃষ্টি করতে হবে, আমাদেরকে এসএসসি কে চাপ সৃষ্টি করতে হবে, এবং আমাদেরকে চাইতে হবে, এবং খুব পজিটিভ ওয়েতে চাইতে হবে, তবেই কোর্ট সে রাস্তায় হাঁটবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার এতটা সময় দেওয়ার জন্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ওকে স্যার।